This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। প্রত্যেককে শারদীয়ার শুভেচ্ছা। এবং আপনারা জানেন যে দুর্গোৎসব বাঙালির সর্বোচ্চ উৎসব, এবং অবশ্যই ঈদ এবং ক্রিসমাস ডেও আমাদের মস্ত উৎসব। তার আগে মানে অনুষ্ঠান শুরুর আগে সমস্ত বন্ধুদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আনন্দ করুন, কারণ বাৎসরিক এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটা পুজো আচ্চার মানে ঢাক বাজবে, মানুষ লাফাবে তা নয়। মণ্ডপ থেকে মণ্ডপে যান। আজকাল পয়সা কড়ির খুবই অভাব মানুষের, তার মধ্যে থেকে যতটুকু পারেন পরিবারকে নিয়ে একটু খাওয়া দাওয়া করুন, একটু হইচই করুন। দেখুন, জীবনে দুঃখ, বেদনা, অশান্তি সব থাকবে, আর্জিকরও থাকবে, কিন্তু তার অর্থ এই নয় যে সব কিছু জলাঞ্জলি দিতে হবে কিঞ্জল নামের জঞ্জালের জন্য। সেটা হয় না, কারণ বাস্তব সত্যটা হচ্ছে যে নিশ্চয়ই আমরা দেখব যে শাস্তি কিভাবে হচ্ছে। সিবিআই যেটা বলে দিয়েছে যে তাদের কাছে প্রাথমিক রিপোর্টে একমাত্র ওই রায় নামক লোকটি, তাকেই মানে রেপড যে হয়েছে, মেয়েটি রেপ করা হয়েছে এবং খুন করা হয়েছে নির্যাতিতাকে, এটা প্রমাণিত হয়েছে। আগামী দিনে আরও তারা চার্জশিট দেওয়ার বা এরপরে শুনানি ইত্যাদি ইত্যাদি যা হবার হবে। কিন্তু চূড়ান্ত অসভ্যতা করছে বামেরা, মানে সিপিএম বেসিক্যালি, তার সঙ্গে মাওবাদীরা রয়েছে, এসইউসি রয়েছে। তারা পুজোটাকে বানচাল করতে চাইছে। কিন্তু আমি একটি কথা বলবো যে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে যারা ধ্বংস করতে চাইছে, এটা কিন্তু পুজো বলে না, যারা বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ধ্বংস করতে চাইছে, বাঙালি যেন কোনোদিন তাদেরকে না ভোলে, চিরকাল মনে রাখে। যদিও এটা আমার বিষয় নয়, কারণ প্রবীর বিশ্বাস ইতিমধ্যেই এটা নিয়ে একটা বাম এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির একটা কম্বাইন বিষয় নিয়ে অনুষ্ঠান করেছেন। আমার বিষয় হচ্ছে গিয়ে যে কয়েক ঘন্টা আগে যে দুটো রাজ্যের ফলাফল বেরোলো, সেই ফলাফল দুটিতে একটিতে কংগ্রেস অ্যালাইস এবং অন্যটিতে বিজেপি জিতেছে। কাজেই আজকের অনুষ্ঠানের নাম দুটি ত্রুটি। কেন এরকম একটা অদ্ভুত নাম দিলাম? প্রথমেই আপনাদের কাছে করজোড়ে মার্জনা চেয়ে নিচ্ছি যে আমি বলেছিলাম এনকে ডিজিটালে বসে যে আসন্ন নির্বাচনের ফলাফল যা সার্ভে পাওয়া যাচ্ছে, আমি বলেছিলাম এটা এক্সিট পোল নয়, এটা এক্সিট পোল নয়, এটা সমীক্ষা আমাদের। এবং সেই সমীক্ষাটা আমাদের সম্পূর্ণ দাঁড়িয়ে রয়েছে দিল্লিতে যে রিপোর্টাররা আছে, সিনিয়র রিপোর্টাররা, তাদের ভিত্তিতে। কিন্তু প্রত্যেকের এক্সিট পোল আবারও 2014 লোকসভার মতন সম্পূর্ণ ভ্রান্ত হলো। সেটা না হয়ে হলো গদি মিডিয়া চিরকালই ভ্রান্ত পথের যাত্রী, এরকমভাবে ধরে নেওয়া যেতে পারে। কিন্তু একই সাথে আমি বলবো যে দীপক শর্মা থেকে শুরু করে বাকি সমস্ত যারা ইউটিউব চালান এবং যারা সত্যিটাকে তুলে ধরেন, তারা ভুল করলেন কি করে? তাদেরও তো ভুল বেরিয়ে আসলো। ঘটনা হচ্ছে যে এটা একটা অসম্ভব ফলাফল হলো যেটা বেরোলো, বিশেষ করে হরিয়ানার দিকে। যাই হোক, সাংবাদিক হিসাবে আপনাদের কাছে এই তথ্য তুলে ধরেছিলাম যে হরিয়ানা জিতবে কংগ্রেস। তার জন্য প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি। ত্রুটি আমাদের, এটা হচ্ছে গিয়ে আমার প্রথম ত্রুটি। দুটি ত্রুটি। ত্রুটি নাম্বার 1, সেটা স্বীকার করে নিচ্ছি, মানুষ মাত্র ভুল হয় এবং আমরা ভগবান নই, আমাদের ক্যালকুলেশনে ভুল থাকতেই পারে। কিন্তু এখানে অনেকগুলো কথা যুক্ত রয়েছে, যেটা আমি পার্ট পার্ট করে আজকে আপনাদেরকে বলবো। প্রথম কথাটা হচ্ছে যে দেখুন, এক্সিট পোল যারা করেছে ন্যাশনাল চ্যানেলগুলো, তারা দুজনেই ভুল করেছে। তারা হরিয়ানাতে 55, 60 ইত্যাদি দেখিয়েছিল,
এবং আমরাও ধরে নিয়েছিলাম যে হ্যাঁ 60 কেন 60-এর থেকেও বেশি হবে। এবং আরেকটা কাশ্মীর, জম্মু কাশ্মীরে তারা বলেছিল নেক অ্যান্ড নেক হতে পারে, ত্রিশঙ্কু হতে পারে। আমি কিন্তু বলেছিলাম যে সেখানে কিন্তু এনসি এবং কংগ্রেস গভর্নমেন্ট করবে। আমাদের আমি করে খুব অন্যায় হবে, তাহলে প্রবীরবাবুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আমি মনে করি যে আমরা কিন্তু কাশ্মীর জম্মু নিয়ে সঠিক তথ্য দিয়েছি, যেটা অ্যাবসলিউটলি এভাবে কেউ দেয়নি। তারা 90 ক্রস করে গেছে, তাদের সঙ্গে পিডিপিও জয়েন করছে, একটি বাম শক্তি রয়েছে, আপশক্তিও যেটা রয়েছে, মুসলিম এক ক্যান্ডিডেট, তারাও সাপোর্ট করলে জিনিসটি গিয়ে দাঁড়াবে প্রায় 93 এই প্রায় 63 মতন। ফলে সব মিলি 63 না, এটা হচ্ছে কি 47, 53 মতন দাঁড়াবে। 53টি আসন আউট অফ 96, সেখানে মাত্র 27টি আসন। ওই কেনা বেচা করেও বিজেপি কিছু করতে পারবে না। ফলে কাশ্মীর যে চ্যালেঞ্জটি ছিল নরেন্দ্র মোদীর কাছে বা অমিত শাহর কাছে, যে কাশ্মীর আমরা দখল করবই, 10 বছর ধরে কাশ্মীরে ভোটাভুটি হয়নি, রাষ্ট্রপতি শাসন করে সেখানে একটা জঘন্য অবস্থার সৃষ্টি করা হয়েছিল, এবং কাশ্মীরে থাকা ভারতীয়দেরকে, তারা মুসলিম হতে পারে, ডাজন্ট ম্যাটার, ডিপ্রাইভ করা হয়েছিল। তার জবাবটা কিন্তু কাশ্মীরি অধিবাসীরা দিয়েছে। এবং জম্মুতেও যে একেবারে এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করেছে তা নয়, 26-27টি সিটই তারা পেয়েছে। 43টি আসনের মধ্যে 40টি আসন তারা জয় করবে ভেবেছিল, সেই টার্গেটে নেমেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে জম্মুর হিন্দু যারা, তারাও কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। কেন? তাই যদি হয়ে থাকে, তারা সেখানে থাকে কারা? জম্মুতে যারা থাকে তাদের মধ্যে কিন্তু পাঞ্জাবি সংমিশ্রিত মানুষরাই থাকেন। কারণ জম্মুর সঙ্গে, জম্মু কাশ্মীরের জম্মুর সঙ্গে কিন্তু পাঞ্জাবের একটা লিঙ্ক রয়েছে, এবং এই লিঙ্কের জন্যই কিন্তু বারবার করে বলা হয়েছিল যে সেখানে একটা হিন্দুইজমের ব্যাপার থাকলেও থাকতে পারে, আবার নাও। তা আমরা বলেছিলাম যে না, পাঞ্জাবিরা কিন্তু অ্যাকসেপ্ট করছে না, সেটা মানে সর্দার পাঞ্জাবি হোক বা হিন্দু পাঞ্জাবি হোক, তারা কিন্তু বিজেপিকে অ্যাকসেপ্ট করছে না, যার জন্য পাঞ্জাবের বিজেপি কোনোদিন খাপ খুলতে পারেনি। ফলে কংগ্র্যাচুলেশন ইন্ডিয়া জোট, কারণ ওটা পিওরলি ইন্ডিয়া জোটের লড়াই হয়েছে। যে জোটটি রাহুল গান্ধী করেননি, যেটি ত্রুটি দুটি ত্রুটি বলেছি। পয়লা নম্বর ত্রুটি হচ্ছে আমাদের ত্রুটিটা বলেছি। দ্বিতীয় ত্রুটিটা হচ্ছে গিয়ে টিম রাহুলের মস্ত বড় ভুল হরিয়ানাতে, তার উপর ক্যালকুলেশন করে আমরা বলেছি। আমরা কেন, সবাই বলেছে, এমনকি বিবিসির মতন চ্যানেল পর্যন্ত বলেছে যে কংগ্রেস জিতছে। এত বড় মিস্টেক হলো কি করে? আপনাদের বলি যে সন্ধেবেলা, মঙ্গলবার দিন সন্ধে মানে বিকেল সন্ধ্যের দিকে একটি প্রেস কনফারেন্স করেছে কংগ্রেসের তরফ থেকে। সেখানে জয়রাম রমেশ তাদের মুখপাত্র, এবং উপস্থিত ছিলেন পবন খেরা। এরা দুজন পরিষ্কার দাবি করেছে যে জালি জোচ্চুরি হয়েছে ভোটিং মেশিনে, অর্থাৎ ইভিএম মেশিনে গড়বড় ছিল। এবং তারা চ্যালেঞ্জ করেছে, তারা এটাও বলেছে যে ইসি মানে ইলেকশন কমিশনার এক পক্ষ নিয়েছে, এক চোখো। তারা এত বড় চ্যালেঞ্জিং টোনে তারা বলেছে, এবং কিছু জালিয়াতি না থাকলে এই ফল হয় না বিজেপির। দেখুন, আমাদের অ্যালিবাইটাও আমরা দিচ্ছি। এবং দ্বিতীয় জায়গাটা বলছে, কংগ্রেসের থেকেও দাবি করা হয়েছে যেটা, যে জালি জোচ্চুরি হতেই হবে। তার কারণ এই ভোটে যদি মোদি অমিত শাহর জুটি, যদি বিজেপি হারতো, তাহলে মোদি অমিত শাহর জুটি কিন্তু মস্ত বিপদে পড়তো বলি তারা ইসিকে ম্যানেজ করে এই ইভিএম মেশিনের মধ্যে গন্ডগোল পাকিয়ে রেখে দিয়েছে। এটা কংগ্রেসের বক্তব্য, আমার নয়। আমার বক্তব্যটা একটু ডিফার করছি। আমার বক্তব্যটা হচ্ছে, হ্যাঁ হতে পারে ইভিএম, তাহলে সেটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হোক, ফের ইভিএমগুলোকে দেখা হোক। এবং বারবার করে যখন আপনারা ইভিএম নিয়ে কথা বলেছেন, যেটা পশ্চিমবঙ্গে ভোটে যারা তৃণমূলের পক্ষ থেকে বুথে বসে, তারা কিন্তু বারবার ইভিএম চেক করে। সেই চেকটা কেন করা হয়নি? আজকে যদি ভোটের রেজাল্ট বেরোনোর পর ইভিএম নিয়ে বক্তব্য রাখেন, তাহলে তো এটা প্রথম বলতে হবে যে কংগ্রেসের সংগঠনের দুর্বলতা আছে। কিন্তু এই ভোটের ফলাফলে আমি বলবো ত্রুটি এক, তো আমি বলেছি আমাদের ত্রুটি, সাংবাদিকদের, আমারও বটে। ত্রুটি দুই, এটা কিন্তু আমি কংগ্রেসের ত্রুটি বলেই ধরে নেব, কারণ আমি পট করে বলতে পারি না ইভিএম এ গন্ডগোল ছিল অল লাইক দ্যাট, কারণ সেরকম কোনো তথ্য আমার হাতে নেই।
বিজেপি জিতেছে। আপনাদের প্রথম বলি যে আমি আগের দিনের এপিসোডে বলেছিলাম নরেন্দ্র মোদী গেছে কোনো রকমে দু একটা ভাষণ টাষণ দিয়ে চলে এসছে। এবারে কিন্তু প্ল্যানটা ডিফারেন্ট ছিল। আপনাদের বলি গত প্রায় 2 মাস ধরে লাগাতার আরএসএস চষে বেরিয়েছে, এবং এই জয়টা আরএসএস এর জয় বলেই আমি মনে করি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তারা মোদীকে সাইডলাইন করে দিয়েছিল, এবং 240 আসন পাওয়ার পর থেকেই অনেকটাই অ্যাক্টিভ হয়েছে মোহন ভাগবতের ইউনিট, এবং তারা পরিষ্কারভাবে বিভাজন করেছে ইউনিকভাবে ভোটের ব্যাপারগুলো এই হরিয়ানাতে। এবং তারা প্রত্যেকে আরএসএস এর যারা প্রবক্তা বা যারা ভোট ক্যাম্পেইন করেছে, তারা তো রাস্তায় মাইক নিয়ে ক্যাম্পেইন করে না বা পোস্টার নিয়ে ক্যাম্পেইন করে না, তারা হরিয়ানার প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদেরকে কনভিন্স করেছে বলেই কিন্তু সংবাদ। এবং তারা এটা বুঝতে পেরেছে যে বেসিক্যালি এই হরিয়ানা নামক জায়গাটি, যেটা দিল্লির সঙ্গে লাগাওয়া এবং পাঞ্জাবের সঙ্গে লাগাওয়া এবং এক পার্ট অফ উত্তরপ্রদেশের সঙ্গে লাগাওয়া, এখানে অনেকগুলো ইকুয়েশন আছে। এখানে দলিত রয়েছে, এখানে পাঞ্জাবি রয়েছে, পাঞ্জাবের পাঞ্জাবি রয়েছে, এখানে জাটরা রয়েছে, এখানে যাদব রয়েছে, এবং ওবিসি তো রয়েছেই, নিম্নবর্গর ইত্যাদি ইত্যাদি। সেগুলো তারা পার্ট পার্ট করে ভেঙে তারা কিন্তু ক্যাম্পেইন করেছে। রাহুল গান্ধী যে ভুলটি করেছেন, বা রাহুল গান্ধীর গ্রুপ, রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর কংগ্রেসি গ্রুপ, তারা খুব ক্যাজুয়ালি নিয়েছে। তাদের কাছে নাকি খবর ছিল তারা জিতবেনি, সুতরাং তারা খুব একটা আমল দেয়নি। প্রথম ভুল রাহুলের, তিনি গিয়ে আমেরিকাতে 15 দিন বসে রইলেন। ভোটের আগে এই রিল্যাক্স করার মানেটা কি, রিল্যাক্স থাকার মানেটা কি? তাকে তো মরণপণ হিসাবে এই দুটি রাজ্যের দিকে তাকিয়ে থেকে মাটি কামড়ে তিনি যেমন লোকসভাতে দৌড়াদৌড়ি করেছেন, সেরকম দৌড়াদৌড়ি করা উচিত ছিল। এত শিওর তিনি হলেন কি করে যে তিনি ঘরে বসে থাকবেন আর বিজেপির সংগঠনওয়ালা বিজেপি, যারা রেজিমেন্টেড পার্টি, যারা আরএসএস ব্যাকড, তারা চুপ করে বসে থাকবে? তো ফলে ক্যাজুয়ালি রাহুল ঘুরে এলেন আমেরিকা থেকে। সেখানে সময় নষ্ট করার সুযোগটি কিন্তু নিয়েছে। কারণ দেখুন, দুটো কথা আপনাদেরকে বলি যেটা খুব ভালো করে বুঝতে হবে, এবং কংগ্রেসের সমর্থক যারা রয়েছেন বা যারা তৃণমূল, তারা তো এক ধরনের কংগ্রেসের সমর্থকই খানিকটা, মানে কংগ্রেসকে তারা তৃণমূলের পরেই লাইক করে, সিপিএমকে মোটেই না। তাদের কাছে আমি কৈফিয়ত হিসাবে বলি যে আরএসএস সংগঠনশীল এবং বিজেপি সংগঠনের সঙ্গে সেটাকে লড়াইটা যেমন দিয়েছে, তেমন কংগ্রেসের আপনারা ভালো করে চিন্তা করে দেখুন, দক্ষিণ ভারতে কংগ্রেসের একটা সংগঠন আছে, এবং সেটা সম্ভব হয়েছে কেরল কংগ্রেসের জন্য, সেটা সম্ভব হয়েছে কর্ণাটক কংগ্রেসের জন্য, সেটা সম্ভব হয়েছে তেলেঙ্গানা কংগ্রেসের জন্য, সেটা সম্ভব হয়েছে তামিলনাড়ু কংগ্রেসের জন্য। তাদের কিন্তু একটা শক্তি রয়েছে, খানিকটা গোয়াতেও রয়েছে, মানে নিজের শক্তিতে তারা লড়তে পারে, এবং নিজেদের ওখানে টপ লিডাররা রয়েছে, খার্গে রয়েছে, তারপরে আরো অনেকে রয়েছে, জয়রাম রমেশ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। কেরল লবি যেটা, তারা রয়েছে, যারা অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তাদের কথা বারবার বলেছি। তো এখানে কিন্তু বেশ কিছু মুখ রয়েছে দক্ষিণ ভারতে, কংগ্রেসের সলিড মুখ, যারা দক্ষিণ ভারতটাকে সেভ করে। কিন্তু আদার দেন দক্ষিণ ভারত, উত্তরে যত যাবেন, মহারাষ্ট্রে কিছুটা সংগঠন রয়েছে ডেফিনেটলি কংগ্রেসের, কিন্তু মহারাষ্ট্র বাদ দিয়ে গোবলয়, যেটার মধ্যে হরিয়ানাও পড়ে, সেখানে কংগ্রেসের সংগঠন কিছু নেই, প্যারাসাইট। এমনকি পশ্চিমবঙ্গ পর্যন্ত প্যারাসাইট কিসে? যে তাদেরকে কেউ সহযোগিতা করলে তারা জিততে পারবে, বা কারুকে সিঁড়ি মনে করে তারা জিততে পারবে। কিভাবে? দেখুন, উত্তরপ্রদেশে এত ভালো ফল হয়েছিল লোকসভাতে, তার কারণ অখিলেশ যাদবের হেল্প তারা পেয়েছিল। রাহুল গান্ধী নিশ্চয়ই এফোর্ট দিয়েছে, কিন্তু অখিলেশ না থাকলে এত ভালো রেজাল্ট হতো না। যদি আলাদা আলাদা লড়তো, ধরাশায়ী হতো। এক। দ্বিতীয় কথা, আপনারা দেখুন, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় দুটো রাজ্যই কিন্তু দখল করেছে বিজেপি। এটা রাহুলের কিন্তু কনসাস হওয়া উচিত ছিল, রাজস্থান পর্যন্ত। যদিও রাজস্থানের লোকসভায় ফল ভালো করলেও, মুখকে উত্তর ভারতে নর্থ ইন্ডিয়ান ফেস বলতে রাহুল, সোনিয়া, প্রিয়াঙ্কা ছাড়া তৃতীয় চতুর্থ মুখটিকে এক সচিন পাইলট খানিকটা আছে, অশোক গেহলট খানিকটা আছে,
তাদেরকে তো পাঠানো হয়নি হরিয়ানাতে, বা পাঠালো তাদের খুব একটা এফেক্ট পড়েনি। রাজবাব্বারকে দিয়ে সেখানে ক্যাম্পেন করানো হয়েছে, যে রাজবাব্বার নিজেই হেরে রয়েছেন লোকসভা নির্বাচনে। কাজেই এরকম ত্রুটিটি করলেন কি করে রাহুল? ফলে সংগঠনহীন অবস্থাতে তারা খুব ক্যাজুয়াল মুডে নিয়েছে। এবার বেণুগোপালের মতন শক্তিশালী কংগ্রেসী মুখ, যিনি কেরলের একটি ফেস, সে বেণুগোপাল খুব একটা ভালো হিন্দি বলতেই পারেন না। বেণুগোপাল ইজ প্রো তৃণমূল, মানে একটু তৃণমূল পন্থী মানুষ হচ্ছে কি বেণুগোপাল। সে বেণুগোপালকে পাঠানো হয়েছে গিয়ে তুমি ক্যাম্পেন করো হরিয়ানাতে গিয়ে। রাহুল নেই, তার হয়ে ক্যাম্পেন করেছে। তারপরে আপনারা জানেন যে ওই আরেক ভদ্রমহিলা রয়েছে কি সুলভেন, যে নাম, যে মহিলা হরিয়ানা থেকে জিতে এসেছিলেন, তিনি দিন দশকের জন্য কোথায় গায়েব হয়ে গেছিলেন, অথচ তিনি কিন্তু খুব পপুলার, তাকেও খুঁজে পাওয়া যায়নি। আসলে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল চরমে, মুখ্যমন্ত্রীর কোনো মুখ ছিল না, অথচ দেখুন ফোকট কিন্তু জিতে বসে আছে। এই আমাদের অলিম্পিকে যে মেয়েটি গিয়েছিল তার নিজের কৃতিত্বে। এই যে জাট বলয় এবং পাঞ্জাবি বলয়, এই জাট এবং পাঞ্জাবিদের বরাবরই তাদের মধ্যে কিন্তু একটা রেষারেষি আছে। কিন্তু এই যে কৃষি আন্দোলনের ফলে কিন্তু 700 লোক মারা গেছিল। আপনি চিন্তা করুন, সেই জায়গা থেকে কিন্তু একটা ক্রোধ বিজেপির উপর তাদের ছিল। কিন্তু সেই বিজেপির রাগ উপর রাগ, মানে বিজেপি খুব একটা গ্রামে গঞ্জেও ঢুকতে পারেনি, সেখানে আরএসএস কাজ করেছে এবং আরএসএস কনভিন্স করেছে এবং শেষ মুহূর্তে বাজিমাত করে বেরিয়ে চলে গেছে। এবং দ্বিতীয় ভুল এই দিকটাতেই আমি বলবো, রাহুল গান্ধীর যেমন টোটাল অর্গানাইজিং ক্যাপাসিটির জায়গা থেকে, সংগঠনের জায়গা থেকে ত্রুটি ছিল, তেমনি সেখানে আপ পার্টি দাঁড়িয়েছে, ওখানকার স্থানীয় একটা পার্টি রয়েছে যারা বিজেপির থেকে বেরিয়ে এসেছিল, তারা প্রায় এই দুটি পার্টি মিলিয়ে প্রায় 20% ভোট কেটেছে বহু জায়গায়, যার ফলে কিন্তু অন্তত মানে দায়িত্ব নিয়ে বলা যাচ্ছে 12 থেকে 14টি আসন লুজ করেছে কংগ্রেস। তা কংগ্রেসের যদি আজকে 36-37টা আসন থাকে, তার সঙ্গে সংযুক্ত করুন আরো 12টি আসন, তাদের কিন্তু 50-এ গিয়ে দাঁড়াচ্ছে। এবং এছাড়াও আরো কিছু যদি সংগঠনের জায়গা ধরা যেত, সেই জায়গাগুলো ধরা হয়নি। কাজেই মানে ইভিএম মেশিনে কি গন্ডগোল হয়েছে পরের কথা, যেটা মূল গন্ডগোল হিসেবেই ধরা হচ্ছে সেটা হচ্ছে সংগঠন ছিল না, ক্যাম্পেন প্রপারলি করেনি, আর রাহুলের মধ্যে একটা বরাবরই ক্যাজুয়াল মুড রয়েছে। দেখুন, একটা স্টেটসম্যান হতে হয়, স্টেটসম্যান ইজ ডিফারেন্ট। স্টেটসম্যান মমতা ব্যানার্জি স্টেটসম্যান, ডেফিনেটলি অমিত শাহ একজন স্টেটসম্যান, ডেফিনেটলি নরেন্দ্র মোদী স্টেটসম্যান, ডেফিনেটলি মহারাষ্ট্রের নেতা যারা রয়েছেন শরদ পাওয়ার থেকে, তারা হচ্ছে স্টেটসম্যান, মানে একটা স্টেটের থেকে একটা ফেস যে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার মতন দৃঢ়তা রাখে, দে আর দ্য স্টেটসম্যান। যেমন আমাদের দক্ষিণ ভারতের থেকে অবশ্যই বলা যেতে পারে বেণুগোপাল ইজ এ স্টেটসম্যান, জয়রাম নবেশকে আমি স্টেটসম্যান বলছি না। সেরকম কোন স্টেটসম্যান বা স্টেটসম্যানশিপ রাহুলের মধ্যে ছিল কি আদৌ? ডেফিনেটলি ছিল। রাহুল দুর্দান্ত কাজ করেছিল গত লোকসভায়, কিন্তু মাঝে মাঝে তিনি কোথায় গায়েব হয়ে যান, তাকে খুঁজে পাওয়া যায় না। তিনি ও ঠিক আছে যাই ঘুরে আসি, ইংল্যান্ডে গিয়ে বসে রইলেন, কি ইটালিতে গিয়ে মা বাড়িতে বসে রইলেন। কেন ক্যাজুয়াল থাকলেন? এই ভোটটা কি চ্যালেঞ্জের ছিল না? এর ফলে কি কি খারাপ হতে পারে, কি কি হতে পারে, এটা ভাবনার জায়গায় থার্ড পার্টে যাচ্ছে। আমার কিন্তু দুটি ত্রুটি শেষ হয়ে গেছে বলা, এবার কি কি খারাপ হতে পারে। প্রথম কথা, ইন্ডিয়া জোট যেমন শক্তিশালী ছিল, যেমন একটা জোটবদ্ধ হয়ে কাঁপিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদীর আসন, যেমন কিনা বিচারপতিরা পর্যন্ত ধরাশায়ী করে দিয়েছে সিবিআই ইডিকে যে জেলে আটকে রাখা যাবে না, পুরো ব্যাপারটা যখন পাল্টাচ্ছিল ঠিক সেই সময়টাই কিন্তু এই হরিয়ানার পরাজয় অনেকটাই স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা এনে দিল কিন্তু বিজেপিকে। তারা কিভাবে জিতেছে, কি বৃত্তান্ত, সেটা তো পরের কথা। জয় ইজ জয়। এবং এটার ফলে পুরো পূর্ণ গতিতে তারা কিন্তু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের যুদ্ধে তারা নামবে। রাহুল গান্ধী কিন্তু তার জন্য কতটা প্রস্তুত হয়েছে জানি না। মহারাষ্ট্রে রাহুলের খুব একটা পরিশ্রম না করলেও চলবে, কারণ সেখানে শরদ পাওয়ার রয়েছেন, সেখানে শিবসেনার উদ্ধব ঠাকরের গ্রুপ রয়েছে, উদ্ধব ঠাকরে অলসো স্টেটসম্যান, আর এইদিকে তো হেমন্ত সোরেন টোরেনরা রয়েছে, তারা কি গেম খেলবে। কিন্তু যেটা করা উচিত ছিল সেই জায়গাটা তো হয়নি, যার জন্য বলা হচ্ছে, যার জন্য কিন্তু বিজেপি একটা স্ট্রেংথ পেয়ে গেল। পার্ট 1। পার্ট 2,
এটা ভাবতে হবে যে রাহুল গান্ধীকে কিন্তু উত্তর ভারত বা মধ্য ভারতে সঙ্গী চাই, সেই সঙ্গীটা না নিয়ে আপ পার্টির সঙ্গে তারা কোয়ালিশন করতে পারত। আপ পার্টি তো ডুবিয়েছে কংগ্রেসকে ডুবিয়েছে, তারা একটা সিটও পায়নি। তারা কাশ্মীরে গিয়ে একটা সিট পেয়েছে, কিন্তু এখানে একটা পায়নি। কিন্তু রাহুলের কংগ্রেসের ভোটগুলোকে তারা খেয়ে বসে আছে। দেখবেন রেজাল্ট বেরোলে পাট পাট করে তারা যদি অ্যালায়েন্স করতো তাদের সঙ্গে, বা ওই হরিয়ানা বিকাশ না কি পার্টিটা রয়েছে, লংওয়ালের যে পার্টি, মানে যে পার্টির দিকে তাকিয়েছিল দুটো দলই, যে তারা কতটা টানে না টানে, তারা খুব একটা কিছু করতে পারেনি। তাদের সঙ্গে যদি জোটবদ্ধ থাকতো তাহলে তো ডেফিনিট করে 60-62টা আসন পেয়ে যেতই, আরো বেশিও পেতে পারতো, মানে শেষ হয়ে যেত বিজেপি সেখানে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে পাঞ্জাবি মুখ্যমন্ত্রী করে একটা ট্রাম্প কার্ড খেলেছিলেন নরেন্দ্র মোদী, এবং দ্বিতীয় মুখ্যমন্ত্রী যাকে বদলে করা হলো তিনিও একজন পাঞ্জাবি। পাঞ্জাবিরা কিন্তু কংগ্রেসকে ভোট দেয়নি, এটা কিন্তু চিন্তার ব্যাপার। পাঞ্জাবিরা সাধারণত বিজেপিকে খুব একটা লাইক করে না, কিন্তু কংগ্রেসকে ভোট না দিয়ে তারা স্ক্যাটার্ড। ওই ধরুন আপ পার্টিকে কিছু ভোট, একে কিছু ভোট, তাকে কিছু ভোট দিয়েছে, কিছু ভোট তো ডেফিনেটলি বিজেপিকে দিয়েছে। ফলে খুব নেক অ্যান্ড নেক ফাইটে তারা বেরিয়ে গেছে। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে যাদব ভোট কিন্তু কংগ্রেস পায়নি। হ্যাঁ, দলিত ভোট পেয়েছে কংগ্রেস, কিন্তু যাদব ভোট পায়নি। তা অখিলেশ যাদবকে নিয়ে এসে কি ক্যাম্পেইন করা যেত না? ফলে এই ত্রুটি বিচ্যুতির জায়গা থেকে কিন্তু বিজেপি একটা স্ট্যামিনা পেয়ে গেল। এটা কিন্তু বলতেই হবে, বাস্তবিকই তাদের সংগঠনের জোরে হোক বা যেভাবে হোক, রাহুল কিন্তু 2 কদম পিছিয়ে গেল। রাহুল যে জায়গাটাতে উঠেছিল সেখান থেকে 2 কদম পিছিয়ে গেল। আর লাস্ট পার্ট যেটা বলবো, ডেফিনিট করি, এবার রাহুলকে ভাবতে হবে, মমতা ব্যানার্জিকেও ভাবতে হবে। আজকে পশ্চিমবঙ্গে যে তাণ্ডব এবং নোংরামিটা করছে সিপিএম, মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়ে, এসইউসির সঙ্গে হাত মিলিয়ে, এই মাওবাদী বা এসইউসি কিন্তু নরেন্দ্র মোদীরও যেমন বন্ধু না, তেমন আমি মনে করি তারা রাহুল গান্ধীরও বন্ধু নয়। এরা দেশের পক্ষে ক্ষতিকারক। সুতরাং ডেফিনিট করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত যে আজকে রাহুল যদি জিতে আসতো হরিয়ানাতে, সে আবার ফের সিপিএম এর সঙ্গে মাখামাখি করতো বা হোয়াট এভার হি লাইক। তো হোয়াট এভার হি লাইকস বলে তো ছেড়ে দিলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার চাপ সৃষ্টি করতে হবে ইন্ডিয়া জোটের কাছে। সিপিএম কি করছে? আমাদের এখানে একটা মৃত্যু, একটা রেপকে নিয়ে যেটা তদন্ত করছে সিবিআই আন্ডার সুপ্রিম কোর্ট, সেখানে তারা মানে পশ্চিমবঙ্গে বা বাংলার শ্রেষ্ঠ উৎসবকে নষ্ট করবার চেষ্টা করছে, তারা নোংরামি চূড়ান্ত করছে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা যাক রাহুল গান্ধীর কাছে, এবং এটা বেণুগোপালের মাধ্যমে গেলে আরো ভালো হয়, কারণ বেণুগোপাল দু চোখে দেখতে পারে না সিপিএমকে, যে সামহাউ হাটাও, সিপিএম হাটাও, সিপিএম এর সঙ্গে মিলমিশ, মানে পশ্চিমবঙ্গ সিপিএম এর সঙ্গে সম্পর্ক ছেদ করুক কংগ্রেস। এই বার্তাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যাক। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও খানিকটা কনসিডার করতে হবে। আগামী নির্বাচনে কংগ্রেসকে কিছু সিট পশ্চিমবঙ্গে ছেড়ে দিক মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস। আখেরে সিপিএম একটা প্যারাসাইট পার্টি, অন্য কাউকে ধরে, যে আজকে যেমন ডাক্তারদের ধরে উঠতে চেষ্টা করছে, নিজেদের কোনো জন্যই তারা শূন্য হয়ে গেছে। ফলে তাদের ক্ষমতা নেই। একবারে জঘন্যতম একটি দল, যারা রাজ্যের এবং রাষ্ট্রের এবং প্রধান উৎসবকে যারা নষ্ট করতে চায়, তাদের কোনো ক্ষমা নেই। কংগ্রেসকে সরিয়ে আনা হোক, এটা রাহুলের কাছে বার্তা যাক বা বেণুগোপালের কাছে বার্তা যাক। কংগ্রেস মাস্ট নট বি এনিমোর উইথ সিপিএম ইন ওয়েস্ট বেঙ্গল। এই বার্তাটি মমতা বন্দ্যোপাধ্যায় পাঠান। দরকার হলে অ্যালায়েন্স করা হবে 2026-এর নির্বাচনে কংগ্রেসের সঙ্গে, তাতে আখেরে সুবিধা হবে এবং সিপিএম এর যতটুকু এই মৃত্যু নিয়ে তারা নাটকবাজি করছে ততটুকু ডাউন হবে। এবং একই সাথে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটা টেনশন কমে গেল যেন বিজেপির এই জয়টাতে। পশ্চিমবঙ্গের বিজেপি তারা ঝিমিয়ে গিয়েছিল এই আরজিকর কাণ্ডে, তাদেরকে একেবারে পেছনে দুটো কিক করে বের করে দেওয়া হয়েছে, হাট দূর হাঁটো করে তাদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের এই জয় আমার মনে হয় যে এই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা স্ট্রেংথ স্ট্যামিনা পেয়ে গেল। ফলে সিপিএম যতটা এই মৃত্যুটাকে বা এই হত্যা, এই আরজিকরের নির্যাতিতাকে নিয়ে যতটা উঠেছিল, এই জয়টি, হরিয়ানার জয়টি বিজেপিকে আবার
খানিকটা অক্সিজেন দিয়ে দিল কিন্তু পশ্চিমবঙ্গে, ফলে আবার দোদুল্যমান একটা অবস্থা হলো। কাছাকাছি মমতা বন্দ্যোপাধ্যায় সামহাও একটা ছোট্ট জোট বেঁধে ফেলুন কংগ্রেসের সঙ্গে বলেই আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, নাও ইট ইজ ইয়োর চয়েস। কারণ কংগ্রেস যদি আগে সিপিএম এর পাশ থেকে চলে আসে, বা রাহুল গান্ধী যদি এই বার্তাটা দেওয়া হয়, দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বা সিপিএমকে, রাহুল গান্ধী যদি এই বার্তাটি সিপিএমকে দিতে পারেন যে পশ্চিমবঙ্গে তোমরা যেটা করছো আমাদেরই জোট সঙ্গীর সঙ্গে সেটা নোংরামি করছো, পশ্চিমবঙ্গে তোমাদের পাশে আমরা নেই, আমরা সরে এলাম, তাহলে দেখবেন সিপিএম কেঁপে যাবে, সিপিএম বজ্জাতি বন্ধ হয়ে যাবে। নাও ইট উইল বি দ্য চয়েস অফ রাহুল গান্ধী। অ্যান্ড আই মাস্ট সে ওয়ান থিং ক্লিয়ারলি, যে এই খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো খেলতে পারেন যদি চেষ্টা করেন। দেখুন না, খেলার মধ্যেই তো রয়েছে, খেলা হবে খেলা হবে বলে তো আপনি বলেন। আজকের বিজেপির জয়টা, আপনার প্রধান শত্রু বিজেপি আমি জানি, কিন্তু বিজেপির এই জয়টা কিন্তু আপনার স্ট্রেংথটাকে বাড়িয়ে দিল। দর্শক কি বলেন প্রত্যেকে কমেন্টে জানাবেন। আপনাদের আবার শারদীয়া শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।